ভিউয়ার্স, বিডিএনএস বাংলা নিউজে আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ট্রাম্পের নির্বাচনী ফল না মানা যুক্তরাষ্ট্রের জন্য বিব্রতকর, বললেন বাইডেন। আরও জানাবো, বাহরাইনের প্রধানমন্ত্রী খলিফা বিন সালমান মারা গেছেন। ট্রাম্প গিয়েছে, এবার বিজিবি বিদায় হবে, বললেন মেহবুবা মুফতি। চীনকে বিশ্ব থেকে আলাদা করা যাবে না, বললেন শি জিনপিং। আরও থাকছে, যুক্তরাষ্ট্রের হাসপাতালে করোনা রোগী ভর্তির রেকর্ড। আমেরিকার পররাষ্ট্র নীতিতে ব্যাপক পরিবর্তন আনতে হবে, বললেন ইরানি প্রেসিডেন্ট। আরও থাকছে, সৌদি আরবে কবরস্থানে বোমা হামলা। সবশেষ জানাবো, ভোট কারচুপি খতিয়ে দেখতে বলা শীর্ষ কর্মকর্তার পদত্যাগ নিয়ে বিতর্ক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার দেখুন বিস্তারিত সংবাদ। এদিকে মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফল ক্ষমতাসীন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প মেনে না নেওয়ায় বিব্রতকর পরিস্থিতি তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি জো বাইডেন। তবে তিনি জোর দিয়ে বলেছেন, কোনো কিছুই ক্ষমতা হস্তান্তর বন্ধ করতে পারবেন না। ইতিমধ্যে রাষ্ট্রপতির দফতরের দায়িত্ব নেওয়ার প্রস্তুতি হিসেবে বিদেশি নেতাদের সাথে টেলিফোনে যোগাযোগ করতে শুরু করেছেন বাইডেন। গত 10 নভেম্বর তিনি ফোনে যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, কানাডা ও আয়ারল্যান্ডের রাষ্ট্র নেতাদের সাথে কথা বলেছেন। নবনির্বাচিত মার্কিন রাষ্ট্রপতি বলেন, আমরা এরই মধ্যে ক্ষমতা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছি। ট্রাম্প যে পরাজয় স্বীকার করতে অস্বীকৃতি জানিয়েছে তাতে কোনো লাভ হবে না উল্লেখ করে তিনি বলেন, এ নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই। তবে এমন ঘটনাকে যুক্তরাষ্ট্রের জন্য বিব্রতকর বলে মনে করেছেন বাইডেন। এরই মধ্যে গতকাল মঙ্গলবার বেশ কয়েকটি টুইট বার্তা করে ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, ভোট গণনায় ব্যাপক অনিয়ম হয়েছে, তিনি বিজয়ী হবেন বলেও দাবি করেছে টুইটে। তার এসব টুইটকে বিতর্কিত বলে লেবেল দিয়ে রেখেছে সামাজিক মাধ্যমটি। কোনো তথ্য প্রমাণ না দেখিয়ে ট্রাম্প দাবি করে যাচ্ছেন শুধুমাত্র নির্বাচনের কারচুপির মাধ্যমে বাইডেন জয়ী হতে পারেন, কিন্তু তিনি তার এসব দায়িত্বের পক্ষে কোনো তথ্য প্রমাণও দিতে পারেননি তিনি। এদিকে বাহরাইনে দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী শেখ খলিফা বিন সালমান আল খলিফা মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 84 বছর। বুধবার সকালে যুক্তরাষ্ট্রের মাও ক্লিনিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বাহরাইনের সংবাদ সংস্থা বিএনএ এই তথ্য জানায়। এদিকে প্রধানমন্ত্রীর মৃত্যুতে 1 সপ্তাহের শোক ঘোষণা করেছে দেশটির বাদশাহ শেখ হামাদ বিন ইসা আল খলিফা। এই সময় দেশের পতাকা অর্ধনির্মিত রাখা হবে। যুক্তরাষ্ট্র থেকে তার লাশ দেশে ফিরিয়ে আনার পর দাফনের প্রক্রিয়া শুরু হবে। তবে এ দাফন প্রক্রিয়া বেশি জনসমাগমের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। নির্দিষ্ট সংখ্যক আত্মীয় স্বজনের উপস্থিতিতে তার দাফন কার্য সম্পূর্ণ করা হবে। উল্লেখ্য, 1970 সালে বাহরাইনের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন শেখ খলিফা বিন সালমান আল খলিফা। এরপর একটানা দীর্ঘ 50 বছর ধরে দেশটির সরকার প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন তিনি পৃথিবীর সবচেয়ে দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালন করে আসছে সরকার প্রধান। 2011 সালে আরব বসন্তের সময় দুর্নীতির অভিযোগে তার পদত্যাগের দাবি উঠলেও মৃত্যুর আগ পর্যন্ত ওই প্রধানমন্ত্রীর পদ থেকেই দায়িত্ব পালন করেন তিনি। 1935 সালের 24 নভেম্বর তিনি জন্মগ্রহণ করেন। এদিকে ডোনাল্ড ট্রাম্প গিয়েছেন, এবার বিজিবি যাবে বলে মন্তব্য করেছেন ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও পিপুলস ডেমোক্রেটিক পার্টি পিডিপি এর নেত্রী মেহবুবা মুফতি। বিহার বিধানসভা নির্বাচনে আসল সমস্যাগুলোকে তুলে ধরায় মহাজোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদবকে অভিনন্দন জানিয়েছেন তিনি। সম্প্রতি বন্দিদশা কাটিয়ে বেরিয়ে মেহবুবা মুফতি তারপর থেকে উপত্যকার বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছেন। উপত্যকায় বসবাস করে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের সঙ্গেও আলোচনায় বসেছেন। সেটা নিয়ে সোমবার গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন মেহবুবা মুফতি। সেখানে তিনি বলেন, আমেরিকায় কি হলো দেখলেন তো, ট্রাম্প হেরে গিয়েছে, এবার বিজেপিও যাবে। বিহার বিধানসভা নির্বাচন নিয়েও এই দিন মন্তব্য করেন মেহবুবা। সমস্ত বুথ ফেরত সমীক্ষায় এখন পর্যন্ত তেজস্বীকে এগিয়ে রয়েছেন। সেই দিয়ে মেহবুবা মুফতি বলেন, তেজস্বী যাদবকে অভিনন্দন জানাই, নির্বাচনের আসল সমস্যাগুলো তুলে ধরেছেন উনি, একেবারে ঠিক পথে হেঁটেছেন। 370 ধারা তুলে নেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে ইতিমধ্যে একজোট হয়েছে উপত্যকার বিরোধী রাজনৈতিক দলগুলো। সম্প্রতি কাশ্মীরে ভারতীয় নাগরিকদের জমি কেনার ছাড়পত্র দিয়েছে মোদী সরকার। এই নিয়েও এই দিন মুখ খুললেন মেহবুবা। তিনি বলেন, আমাদের সম্পদ নিলামে তোলা হচ্ছে, কাশ্মীরি পণ্ডিতদের কথাই ভাবুন, তাদেরকেও তো বড় বড় প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি, কিন্তু গোটা উপত্যকাকেই নিলামে তুলে দিয়েছে তারা। কেন্দ্রের 370 ধারা বিলোপের সিদ্ধান্তেরও তীব্র সমালোচনা করেন মেহবুবা। তিনি আরও বলেন, তেরেঙ্গার মর্যাদা রক্ষায় হাজার হাজার কাশ্মীরিও প্রাণ বিসর্জন দিয়েছে।
370 ধারার সঙ্গে হিন্দু মুসলিম সংশ্লিষ্টতা নেই, কাশ্মীরি পরিচয় রক্ষা করতে সেটি আনা হয়েছিল। তা তুলে নেয় উপত্যকার মানুষ এখন ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় ভুগছেন। ওরা শুধু 370 ধারায় খর্ব করেনি, আম্বেদকরের সংবিধানেরও চরম অবমাননা করেছে। এদিকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, উন্নতি অর্জনে চীনকে বিশ্ব থেকে আলাদা করা যাবে না, কারণ সমৃদ্ধির জন্য উভয় একে অপরের প্রয়োজন পড়বে। মঙ্গলবার চীনের নতুন উন্নয়ন মডেল তুলে ধরার সময় তিনি এসব মন্তব্য করেন। রাজ্য প্রধানদের সঙ্গে চীনের প্রেসিডেন্ট এক ভিডিও সম্মেলনে বলেন, চীন একটি নতুন উন্নয়নের দৃষ্টান্ত গড়ে তোলার প্রচেষ্টা ত্বরান্বিত করেছে। এতে স্থানীয় সঞ্চালনকে প্রধান ভিত্তি ধরা হচ্ছে, তবে দেশীয় এবং আন্তর্জাতিক প্রচলন একে অপরকে চাঙ্গা করে তুলবে। এ উন্নতি অর্জনকে চীন বিশ্ব থেকে আলাদা করা যাবে না, বিশ্বের উন্নতির জন্য চীনকে দরকার। শি জিনপিং আরও বলেন, উচ্চতর মানের একটি উন্মুক্ত অর্থনীতি গড়ে তুলতে নতুন পদ্ধতি স্থাপন করা হচ্ছে। উন্মুক্ত অর্থনীতির জন্য উভয় পক্ষের লাভ হয় এমন কৌশলকে প্রতিজ্ঞাবদ্ধ থাকবে চীন। চীনের প্রেসিডেন্ট আরও বলেন, সব পক্ষকে চীনের উন্নয়নের সুযোগে পুঁজি করার জন্য এবং চীনের সঙ্গে সহযোগিতা আরও সক্রিয় প্রচেষ্টায় স্বাগত জানাচ্ছে। গত 31 অক্টোবর চীনের কমিউনিস্ট পার্টির অফিসিয়াল জার্নাল কিউসিসে প্রকাশিত এক নিবন্ধনে শি লিখেছেন, চীন আর আগের অর্থনৈতিক মডেল অনুসরণ করবে না। আগের মডেলকে চীন উন্নয়নের জন্য বৈদেশিক রপ্তানির উপর নির্ভর করতে হতো, এখন দেশের স্থানীয় উন্নয়নের মডেল অনুসরণ করবে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী 5 বছর অর্থাৎ 2025 সাল পর্যন্ত টেকসই অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্য নির্ধারণ করেছে চীন। গত অক্টোবরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও সেন্ট্রাল কমিটির সদস্যরা রুদ্রদ্বার বৈঠক করেছেন। দেশটির ক্ষমতাসীন দলের সিদ্ধান্ত গ্রহণের সঙ্গে যুক্ত নেতাদের ওই বৈঠকে দেশটির 14তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা করা হয়। পরিকল্পনাটি দেশটির অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের নীল নকশা হিসেবে বিবেচিত হয়। সার্বিক অবস্থার পরিপ্রেক্ষিতে চীন তাদের মোট দেশজ উৎপাদন জিডিপি বাড়িয়ে 2035 সালের মধ্যমোন্নত দেশের কাতারে নিতে চায়। চীন বিভিন্ন ক্ষেত্রে আরও সংস্কার চালিয়ে বাজার শক্তিকে জোরদার করতে চায়। এই ক্ষেত্রে দেশটি ডুয়েল সার্কুলেশন মডেল গ্রহণ করবে। এর মাধ্যমে প্রযুক্তি খাতে স্বয়ংসম্পূর্ণ হবে দেশটি এবং তা উন্নয়নের সিঁড়ি হিসেবে ব্যবহার করা হবে। এতে স্থানীয় চাহিদা যোগান প্রচেষ্টা বাড়িয়ে সরবরাহ খাতেও পরিবর্তন আনা হবে। এদিকে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মঙ্গলবার রেকর্ড সংখ্যক রোগী যুক্তরাষ্ট্রের হাসপাতালে ভর্তি হয়েছে। নভেম্বরের প্রথম 10 দিনে 10 লাখের বেশি নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে। দেশটিতে সম্প্রতি করোনা ভাইরাসের সংক্রমণ আবার ব্যাপক হারে বাড়ছে। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সংক্রমণ রোগ গবেষক উইলিয়াম হান্নাজ বলেন, যখন উন্নত চিকিৎসার সরঞ্জাম এবং জ্ঞানের বিষয়টি আসে তখন বলতে হয় আমরা অবশ্যই আরও ভালো অবস্থান আছি। যুক্তরাষ্ট্র নভেম্বরের শুরু থেকে প্রতিদিনই নতুন সংক্রমণের সংখ্যা 1 লাখের বেশি। কোভিড ট্র্যাকিং প্রজেক্টের তথ্য অনুযায়ী দেশটিতে করোনায় সংক্রমিত 61,964 জনের বেশি রোগী হাসপাতালে চিকিৎসাধীন। বেশ কয়েকটি অঙ্গরাজ্যে মঙ্গলবার রেকর্ড সংখ্যক রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে ইলিনয়ে 12,600 জনের বেশি, টেক্সাসে 10,800 এবং উইসকনসিনে 7,000-এর বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। ভান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয়ের সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডাক্তার উইলিয়াম শেফনার বলেন, ভাইরাসটি দেশের বেশিরভাগ অংশ জুড়ে অনিয়ন্ত্রিতভাবে ছড়িয়ে পড়েছে। গভর্নররা ভাইরাস মোকাবেলায় জনগণকে আরও সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন। গত এপ্রিলে যুক্তরাষ্ট্রে করোনার মৃত্যু সংখ্যা ছিল 2,200-এর নিচে। তবে কিছু গবেষকদের অনুমান, আগামী 1 ফেব্রুয়ারির মধ্যে দেশটির সামগ্রিক মৃত্যুর সংখ্যা প্রায় 4 লাখ ছাড়িয়ে যাবে। এদিকে জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী বুধবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 5,13,75,050 জনে। এছাড়া কোভিড-19 আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা 12,70,167 জনে দাঁড়িয়েছে। জেএইচইউ এর তথ্য অনুযায়ী এই দিন সকাল পর্যন্ত সারা বিশ্বে প্রাণঘাতী ভাইরাস থেকে সুস্থ হয়েছে 3,34,88,189 জন। এদিকে ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি বলেছেন, আমেরিকায় সম্প্রতি যে নির্বাচন হয়েছে তার ফলাফল থেকে এই কথাই প্রমাণ হচ্ছে যে শুধু বিশ্বের বিভিন্ন দেশের জনগণের নয়, বরং খোদ আমেরিকার জনগণ দেশটির অনুসৃত নীতির প্রতি ভীষণভাবে ক্ষুব্ধ। প্রেসিডেন্ট রুহানি বলেন, আমেরিকার কথায় কথায় বিশ্বের বিভিন্ন দেশের উপর যে নিষেধাজ্ঞা আরোপ করে, যুদ্ধের হুমকি দেয় এবং
বলদ্বীপী নীতি অনুসরণ করে দেশটির জনগণ তা পছন্দ করে না, ফলে আমেরিকার পররাষ্ট্রনীতিতে ব্যাপক পরিবর্তন আনতে হবে। সাংহাই সহযোগিতা পরিষদের রাষ্ট্রপ্রধানদের এক বৈঠকে মঙ্গলবার প্রেসিডেন্ট রুহানি একথা বলেন। একটি ভিডিও লিঙ্কের মাধ্যমে এই বৈঠকে যোগ দেন তিনি। বলেন, নির্বাচনের পর এখন মার্কিন নেতাদের সামনে ক্ষেত্র পরিষ্কার হয়েছে যে তারা জনগণের ভাষা বুঝবেন এবং সেই অনুযায়ী পররাষ্ট্র নীতিতে পরিবর্তন আনবেন। প্রেসিডেন্ট রুহানি আরও বলেছেন, নতুন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের পর জো বাইডেনকে আমেরিকার প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনার জন্য মনোযোগ দিতে হবে। এদিকে সৌদি আরবের জেদ্দায় অমুসলিমদের একটি কবরস্থানে বোমা হামলার ঘটনা ঘটেছে। প্রথম বিশ্বযুদ্ধে নিহত সৈন্যদের স্মরণে একটি অনুষ্ঠান চলাকালে হামলা হয়। অনুষ্ঠানে ইউরোপীয় সহ বিদেশি কূটনীতিকরা অংশগ্রহণ করছিলেন বলে ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। আল জাজিরার খবরে বলা হয়েছে, এই হামলায় 4 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। সৌদি সরকারের পক্ষ থেকে এই নিয়ে এখনো কিছু না বললেও জেদ্দায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। বিবিসি আরও জানিয়েছে, সৌদি আরবে কর্মরত একজন ফরাসি সাংবাদিক হামলার পর ঘটনাস্থলের কিছু ছবি তুলে অনলাইনে তা পোস্ট করেছে। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের অনিয়ম অভিযোগের জেরে পদত্যাগ করেছে দেশটির বিচার বিভাগের শীর্ষ নির্বাচন অপরাধ বিষয়ক প্রসিকিউটর রিচার্ড পিলগার। অঙ্গরাজ্যগুলিতে চূড়ান্ত ফল ঘোষণার আগে প্রেসিডেন্ট নির্বাচনে অনিয়মের অভিযোগগুলো খতিয়ে দেখা উচিত বলে ফেডারেল প্রসিকিউটর বলেন অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার। তার এই মন্তব্যের জের ধরে পদত্যাগ করেন প্রসিকিউটর রিচার্ড পিলগার। সোমবার তিনি পদত্যাগ করেন। এদিকে রিচার্ড পিলগারের পদত্যাগ নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। অবশ্যই পদত্যাগ করলেও রিচার্ড পিলগার বিচার বিভাগের অন্য পদে থাকছেন কিনা তা সেই বিষয়ে পরিষ্কার করে কিছু বলেননি তিনি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বাইডেনের কাছে ব্যাপক ব্যবধানে হারের পরে ভোট চুরির অভিযোগ তুলেছে ডোনাল্ড ট্রাম্প। সেই অভিযোগের তদন্ত করতে পিলগারকে চাপ দিচ্ছিলেন মার্কিন অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার। এ ব্যাপারে নির্দেশিকা জারি করে তিনি সব প্রাদেশিক অ্যাটর্নিদের খোলাখুলি তদন্তের নির্দেশ দেন। কিন্তু ডিউজের দীর্ঘদিনের নিয়মাবলী অনুযায়ী ভোটে মাথা গলাতে পারবে না দফতর। সেই নীতির তোয়াক্কা না করে উইলিয়াম বার তদন্তের নির্দেশ দেন, যার বিরোধিতা করেন পিলগার এবং বারের তরফ থেকে আসা চাপ সহ্য করতে না পেরে তার নির্দেশিকা জারির কয়েক ঘন্টা পরে ইমেল করে নিজের পদত্যাগপত্র পাঠিয়ে দেন পিলগার। পদত্যাগপত্রে পিলগার তার সহকর্মীদের লিখেছেন, ভোটে কারচুপির তদন্তের ক্ষেত্রে ডিউজের মাথা না গলানোর যে 40 বছরের পুরনো নীতি ছিল সেটা তুলে নিয়ে অ্যাটর্নি জেনারেল সম্পূর্ণ নতুন একটি নীতির প্রণয়ন করেছেন, যা তিনি মানতে পারছেন না বলেই এই পদত্যাগ। তবে বিচার বিভাগের অন্য কোনো পদে তিনি থাকছেন কিনা তা পদত্যাগপত্রে পরিষ্কার করে বলেননি পিলগার। মার্কিন অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বারের দেয়া নির্দেশনায় তদন্তের ক্ষেত্রে আইনজীবীদের সেই ক্ষমতা দেয়া আছে যাতে তারা সাক্ষীদের জিজ্ঞাসাবাদ করার মতো পদক্ষেপও নিতে পারেন। এর আগে এ ধরনের কাজে বিচার বিভাগের নির্বাচনী অনিয়মের তদন্তকারী দপ্তরের অনুমতি লাগত। উইলিয়াম বার যদিও এইবারের জন্য তার নির্দেশনায় এই ইঙ্গিত দেননি যে বিচার বিভাগ ট্রাম্পের ভোটে কারচুপির দাবির সমর্থনে কোনো সাক্ষ্য প্রমাণ পেয়েছে। বার নির্দেশিকায় বলেছে, বেশিরভাগ অভিযোগই এমন যে সেগুলো ভোটের ফলে কোনো প্রভাব নাও ফেলতে পারে এবং বিচার বিভাগের নেওয়া কোনো পদক্ষেপ নির্বাচনে উল্টো প্রভাব ফেলবে তার সম্ভাবনা খুব কম। ট্রাম্পের ভোট কারচুপির অভিযোগের সমর্থন বারের এই নির্দেশনা এমন সময় করা হলো যখন নির্বাচনী বিজয়ী জো বাইডেন শিবির দায়িত্ব নিতে উদ্যোগী হচ্ছে এবং ট্রাম্প শিবির তা ছাড়তে নারাজ। এদিকে মধ্যপ্রাচ্য ইস্যুতে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতি যে বিতর্কিত সেটা সারা বিশ্বের কাছে স্বীকৃত। নিজের মেয়ের জামাই জেরেড কুশনারের কথিত শান্তি প্রক্রিয়া ফিলিস্তিনিদের মেনে নিতে বাধ্য করতে তাদের সব ধরনের সাহায্য সহযোগিতা বন্ধ করে দিয়েছিল ডোনাল্ড ট্রাম্প। এমনকি ফিলিস্তিনিদের চাপে রাখতে হবে সব ধরনের মানবিক ত্রাণ সহায়তা বন্ধ করে দেওয়া হয়। আর এই বিতর্কিত শান্তি পরিকল্পনার নাম দেওয়া হয় ডিল অব দ্য সেঞ্চুরি। তবে ফিলিস্তিনি ইস্যুতে ট্রাম্পের বিতর্কিত এই নীতি থেকে বেরিয়ে আসার ইঙ্গিত দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। তিনি বলেছেন তার সরকার কোনোভাবেই ট্রাম্পের একপেশে নীতি সমর্থন করবেন না। ফিলিস্তিনিদের সাথে আবারও শান্তি আলোচনা শুরু করবে বাইডেন সরকার। রোববার দ্য আরব আমেরিকান নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে কমলা হ্যারিস একথা বলেন। তিনি আরও বলেন, একই সঙ্গে ইসরায়েলের দখলদারিত্বকেও সমর্থন করবে না ডেমোক্র্যাট সরকার। তাছাড়া ট্রাম্পের বন্ধ করা ফিলিস্তিনিদের জন্য মানবিক ত্রাণ সহায়তা জো বাইডেনের সরকার পুনরায় চালু করবে বলে আশ্বাস দেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট কমলা হ্যারিস। নিউজটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করুন এবং প্রতি ঘন্টার আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম।